বিশেষ করে আমি আমি হচ্ছে পরিবারের বড় সন্তান। বড় সন্তানদের দায়িত্ব সব সময়ই বেশি থাকে। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন, অনেক অহংকার। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, তাই বলে স্বার্থপরের মতো পালিয়ে যেতে পারবো না। 18 বছরের ভালোবাসা ত্যাগ করে না হয় 2 বছরের ভালোবাসা পাওয়ার জন্য পালিয়ে গেলাম, কিন্তু কি হবে তখন? পরে না হয় সবাই মেনে নিবে, কিন্তু চলন্ত সময়টা কি হবে ভাবতে পারছেন? চোখ দিয়ে এখনো অশ্রু গড়িয়ে পড়ছে তার। ইফাত নীরবে শুনছে কথাগুলো। পায়রা নাক টেনে দম ছাড়লো, বলতে লাগলো, বাবার অনেক সম্মান, সবাই ওনাকে তোয়াজ করে চলে, মান্য করে। আমি যদি পালিয়ে যাই তখন সবাই আঙুল তুলে বলবে, দেখ দেখ, এই সেই শিক্ষক যে কিনা এত এত ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়, অথচ নিজের মেয়েকেই সঠিক শিক্ষা দিতে পারেনি। তাই তো মেয়ে পালিয়ে গেছে আরেক ছেলের হাত ধরে। আমার মা খুবই নরম মনের মানুষ, অল্পতেই যেমন হেসে ওঠে তেমনি অল্পতেই আবার ভেঙে পড়ে। মা ভেঙে পড়লে পরিবারটা কি হবে? বাবা পিয়াসার যত্ন কে নেবে? আর পিয়াসা, ওর কি হবে? সহপাঠীরা যখন ওকে নিয়ে হাসাহাসি করবে, বলবে ওর বোনই তো পালিয়েছে, তখন কি করবে? জানেন, আমার খালাতো বোনের বিয়ে হয় না কারণ তার বড় বোন পালিয়েছিল এক ছেলের হাত ধরে, শুধুমাত্র এই কারণে। আচ্ছা, এতে তার কি দোষ? আমি চাই না আমার কারণে আমার ছোট বোনটার জীবন নষ্ট হোক। আমরা চলে গেলে আপনার বাপ ভাই কি নিস্তার দিবে আমার পরিবারকে? শুধু নিজেকে নিয়ে ভেবে আমি স্বার্থপর হতে চাই না, চাই না এতগুলো মানুষের জীবন নষ্ট করতে। এর থেকে বরং আমি একাই কষ্ট পাই। নষ্ট হোক আমার জীবন, বিয়ের পর নতুন নারীর ছোঁয়ায় আমাকে আর আপনার মনে থাকবে না। এই কষ্টটা তো সাময়িক। মানুষ একসঙ্গে কখনো দুজনকে ভালোবাসতে পারে না। স্ত্রী সামনে থাকলেও আপনিও পারবেন না। আর নতুন জীবনের জন্য অভিনন্দন আপনাকে। বসা থেকে উঠে প্রায় দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল পায়রা। ইফাতের পা দুটো অসাড় হয়ে আসছে, চেয়েও পারল না মেয়েটাকে আটকাতে। হতবম্ব হয়ে গেল পায়রার কথায়। মেয়েটা এতভাবে তার পরিবার নিয়ে, অথচ তার পরিবার যদি জানতো সদ্য যৌবনে পা দেওয়া তাদের মেয়েটা অনেকে কষ্ট আছে, ভালোবাসা হারানো দহনে পুড়ে যাচ্ছে ভেতরে ভেতরে, তাহলে হয়তো নিজেদের এমন সিদ্ধান্তে অটল থাকতে পারতো না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় বসতেই মায়ের ডাক পড়ল। ক্লান্ত দেহ ঠেলে মায়ের নিকট গেল পায়রা। শিখা মেয়ের উদ্দেশ্যে বললেন, মেহেরুন ফোন করেছিল। ওর সঙ্গে তো আমার কলেজে দেখা হয়েছে, তাহলে ফোন করলো কেন? তোর শরীরটা নাকি খারাপ লাগছিল, তাই ঠিক মতো বাড়ি পৌঁছেছিস কিনা জানার জন্য। মোবাইল সাইলেন্ট করে রাখিস কেন? কলেজ ছুটি হয়েছে 11টায়, তাহলে এতক্ষণ লাগলো কেন বাড়ি ফিরতে? গাড়ি পাচ্ছিলাম না। তাই বলে এতক্ষণ? সন্দেহ করছো? কোথাও যাওয়ার হলে কি আর বাড়ি ফিরতাম? চুপসে গেলেন শিখা, বললেন, না, এমনিতে জিজ্ঞেস করলাম। তা কি হয়েছে তোর? জ্বর এসেছে? এদিকে আয় তো দেখি। তেমন কিছু না, ওই একটু মাথা ঘোরাচ্ছিল, তবে এখন আর নেই, ঠিক আছে আমি। বলে ঘরের দিকে পা বাড়ালো পায়রা। শিখা বেগম ইতস্তত করে পিছু ডেকে বললেন, মির্জা বাড়ি থেকে বিয়ের কার্ড দিয়ে গেছে, দেখেছিস? পায়রা সোজাসাপটা জবাব। হুম, কখন দেখলি? সকালেই দেখেছি, বাড়ি থেকে বের হওয়ার আগে। অবাক হলেন শিখা। এত বড় একটা কথা জানার পরেও মেয়ে এত শান্ত। গাঢ় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলেন, চোখ ফুলে আছে কেন? বাইরে যেই রোদ, চোখ মুখ ঘামে ভিজে গিয়েছিল, মোছার কারণে লাল দেখাচ্ছে। তোর খারাপ লাগছে না? কি বিষয়ে খারাপ লাগবে? ওই যে ওই ছেলেটার বিয়ে হয়ে যাচ্ছে। পায়রার বড্ড রাগ হলো, কণ্ঠে তেজ নিয়ে বলল, মা হয়ে মেয়েকে এসব প্রশ্ন করছো কি করে? আমার খারাপ লাগবে কেন? খারাপ লাগলেই বা কি তোমাদের? তোমরা তোমাদের একরোখা জেদ নিজেদের ইচ্ছে নিয়েই থাকো না। আমি তো সব মেনে নিয়েছি, তারপরে ওইসব কথা কোত্থেকে আসছে? শিখা পরিপ্রেক্ষিতে কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে ওনার। সেদিন বদ্ধ ঘরে মেরে চাপা কান্নার আওয়াজ আর কেউ শুনতে না পেলেও তিনি যে শুনেছিলেন। আর কিছুক্ষণ বাদেই গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির ভেতরটা ফাঁকা, ইফাতের ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ইসমতারা খাতুন একটা মোড়ায় বসে সবার ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা তার তদারকি করতে ব্যস্ত। ছেলেকে ডাকতে যাওয়ার মতো সময় ওনার নেই, তাই কোহিলীকে পাঠিয়েছেন দেওরকে ডেকে আনার জন্য। অনেকক্ষণ ডাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশ হলো কোহিলী। চলে এলো ছোট শাশুড়ির নিকটে। তাকে দেখতেই ইসমতারা খাতুন শুধালেন। ইফাত কই? কোহিলী নিম্নস্বরে উত্তর দিল, দরজা আটকে ঘরে বসে আছে। অনেক ডেকেছি, কিন্তু কোনো সাড়া দেয়নি। সাড়া দেয় নাই মানে? ওই জানে না আজ ওর গায়ে হলুদ?
জানি না ছোট মা। চোখে মুখে বিরক্তি ফুটে উঠল ইসম তারার। এখান থেকে যাওয়ারও জো নেই। উঠে গেলেই সব কয়টা কাজে ফাঁকি দেবে, বাঁধিয়ে দেবে গন্ডগোল। হঠাৎ নেওয়াজ মির্জাকে দেখতেই এগিয়ে গেলেন, স্বামীর উদ্দেশ্যে বললেন, ইফাত দরজা আটকাইয়া বইয়া রইছে। বৌমারে পাঠাইয়াছিলাম ওরে ডাকতে, কিন্তু আপনার পোলায় দরজা খোলে না। এখন আমি এত কামড়াইখা কেমনে যাই কন্ত? আপনি গিয়ে একটু দেখেন না। নেওয়াজ মির্জা মাথা নাড়িয়ে ছেলের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। ঘরের সামনে এসে জোরে জোরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় এবার ডাকলেন, ইফাত আব্বা কি করস? দরজা খোল, সবাই তো বইয়া আছে তোর হলুদ লাগানো লেগে। ও ইফাত! দরজা খুলে গেল। নেওয়াজ মির্জার মুখে আনন্দ ফুটে উঠল। ইফাতের মুখশ্রী ফুলে আছে, চোখ জোড়া লালচে আভা ধারণ করেছে। পরনে ট্রাউজার আর একটা স্লিভলেস টি শার্ট। বাবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম আমি শুধু বিয়ে করবো আব্বা, তাই বিয়ের আয়োজন করেন। বিয়ের সময় হলে ডাক দিয়েন। এসব হলুদ টলুদ গায়ে মেখে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ঘুমাই, বিরক্ত করেন না। কথাটা শেষ করে দরজা ঠাস করে লাগিয়ে দিল। ছেলের এমন ব্যবহারে চমকান নেওয়াজ মির্জা। চুপচাপ নিচে চলে যান ভয়ে। যদি ছেলে বেঁকে বসে, বিয়ে করতে না চায়, না, এই মুহূর্তে ছেলেকে চাতানো যাবে না। নিচে এসে সবার উদ্দেশ্যে বলে দিলেন, এসব বাড়তি অনুষ্ঠান নাকি ইফাতের পছন্দ না, আপাতত বাদ দাও এগুলা। বিয়ার তোর শুরু করো। নেওয়াজ মির্জার বড় বোন সবেতা বানু কড়া গলায় বলে উঠলেন, পছন্দ না মানে? সে ছোটতে দেখা আইতাছি বিয়ার আগের দিন গায়ে হলুদ হয়, এখানে উপস্থিত হকগুলো এরকম করে বিয়ে হইছে। তাইলে তোর পোলা আবার কোন জমিদার চেয়ে হলুদ মাখবো না? ওর লাইকা কি নিয়ম বদলাইবো? আহা বুবু, আস্তে কও। জানো তো পোলাটার রাগ সম্পর্কে, এসব কথা ওর কানে গেলে বিয়াটা হইব নাকি সন্দেহ। সজাগ কণ্ঠে বলে উঠলেন নেওয়াজ মির্জা। মুখ বাঁকালেন সবেদা বানু। বিদ্রুপের স্বরে বলে উঠলেন, শেষমেশ নেজুহের পোলারের ডরায়। কাচুমাচু মুখে স্থান ত্যাগ করলেন নেওয়াজ মির্জা। হলুদ শাড়ি, গা ভর্তি ফুলের গহনা পরে হলদে বউ সেজে বসে আছে সৌমি। লজ্জায় নুয়ে রেখেছে মাথা। সামনে তার বিভিন্ন পদের খাবার সাজিয়ে রাখা। একজন একজন করে আসছে আর একটু একটু করে খাবার তার মুখে তুলে দিচ্ছে। পাশে বসে আছে বান্ধবীরা। আজ সকালেই তারা এসে পৌঁছেছে বিয়ে বাড়িতে। গতকাল সন্ধ্যায় ইফাতের সঙ্গে তার দেখা হয়েছে, বিনিময় হয়েছে বাক্য। শেষ তাদের দেখা হয়েছিল সেই যে মির্জা বাড়ির খাবার টেবিলে। তারপর কেউ আর কারো মুখ দর্শনও করতে পারেনি। ইফাত নিজেই সৌমিকে দেখা করার জন্য এবং আলাদা কথা বলার জন্য প্রস্তাব দেয়। ইফাত ফোন করে এমন একটি প্রস্তাব দেওয়াতে কি খুশি না হয়ে গিয়েছিল সৌমি। মনে ছিল তার হাজারো প্রশ্ন, কল্পনায় বুনছিল সুন্দর সুন্দর স্বপ্ন। সবার চোখ ফাঁকি দিয়ে এসে দাঁড়িয়েছিল বাড়ির পাশের বিলের ধারে। কিন্তু কে জানতো ইফাত নামক সুদর্শন পুরুষটা তার হাস্যোজ্জ্বল মুখখানা মলিন করে দিতে এসেছিল স্বপ্নগুলো ভেঙে দিতে। ইফাত হাত ভাঁজ করে আম গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সৌমি এগিয়ে এলো, লজ্জায় নামিয়ে নিল দৃষ্টি। ইফাত গম্ভীর কণ্ঠে বলল, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। জি বলো। মেয়েটির মুখ থেকে তুমি সম্বোধন শুনে বিরক্ত বোধ করলো ইফাত। চেনা নেই জানা নেই এক অপরিচিত ছেলেকে সরাসরি তুমি। কথা না বাড়িয়ে ইফাত সরাসরি বলে উঠল, আমি অন্য একজনকে ভালোবাসি। চেয়েছিলাম তাকে জীবন সঙ্গিনী করে নিজের জীবনের সঙ্গে বেঁধে ফেলতে, কিন্তু আফসোস কেউ আমাদের সম্পর্কে মেনে নিল না। উল্টো বিয়ে ঠিক হয়ে গেল আপনার সঙ্গে। এমন একটা ছেলের সঙ্গে সারাটা জীবন কিভাবে সংসার করবেন, যার মনের মহলে অন্য কারো বসবাস, যার চিন্তা ভাবনার জগৎ জুড়ে অন্য কেউ, তার সঙ্গে কি আদৌ সুখী হতে পারবেন? মুখশ্রীতে মলিনতা ভর করল সৌমির। বেশ কিছুক্ষণ নীরবতার পর আচমকা বলে উঠল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বউ পেয়ে প্রাক্তনকে আর মনে থাকবে না, মন থেকে মুছে যাবে সে, ভুলে যাবে তাকে। আমি নিজের ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। মেয়েটির কথায় চমকায় ইফাত। পায়রাও তাকে এই কথাটাই বলেছিল। ভালোবাসা কি এত সস্তা যে একজনের শূন্যতা আরেকজনকে দিয়ে পূরণ হবে? যারা পূরণ করতে পারে তারা আর যাই হোক ভালোবাসতে জানে না। ইফাতের সোজাসাপটা কথা। আপনাকে আমার পছন্দ নয়। তাতে কি? তোমাকে আমার খুব পছন্দ, তুমি আমার শখের। তোমার মনে যদি 10 জনও থাকে তবু আমার তোমাকেই চাই। কথাটা বলে আর দুদণ্ড দাঁড়ালো না সৌমি। ইফাত দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসে বাড়ি। বুঝতে পারে এই মেয়ে সহজে তাকে ছাড়বে না। হলুদ শেষে ঘরে এসে দরজা আটকে দিল সৌমি। আয়নার সামনে শটান করে দাঁড়িয়ে পড়ল। পরখ করে দেখে নিল নিজেকে। কিছু একটা ভেবেই 2 হাত দিয়ে লুকিয়ে নিল নিজের মুখখানা। মিনমিনের স্বরে বলল,
আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর তুমি আমার ইফাত। ঘুচে যাবে আমাদের সকল দ্রুত, লুকিয়ে চুপিয়ে দেখার সমাপ্তি ঘটবে। মুচকি হেসে বিছানা থেকে মোবাইলটা হাতে নিয়েই কল লিস্টে ঢুকলো। গতকাল ইফাত যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারটা ভালোবাসা নামে সেভ করে রেখেছে সৌমি। কোনো কিছু না ভেবে কল দিল সেই নাম্বারে। সুইচ অফ বলছে। মুখ থেকে বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো। কিছু একটা ভাবতেই সেই বিরক্তি পরিণত হলো খুশিতে। জানালার ধারে বসে নিষ্ফল দৃষ্টিতে চাঁদের পানে তাকিয়ে আছে পায়রা। আধ খাওয়া চাঁদ আকাশে আলো ছড়াচ্ছে। আজ হয়তো নিদ্রাহীনতায় রাতটা কাটবে তার। ঘড়িতে 2:18। ঘড়ির দিকে তাকালে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সময়টা এখানে থেমে গেলে কি বেশি ক্ষতি হয়ে যেত? এই তো সেই সন্ধে থেকে প্রায় রাত 12:30 পর্যন্ত তীব্র শব্দে বক্স বেজেছে বিয়ের গান। পুরো গ্রাম জুড়ে জ্বলছে হরেক রঙের বাহারি আলো, যা পায়রার নিকট বিরক্ত লাগছে। চোখের বিষ মনে হচ্ছে। ইচ্ছে করছে ছুটে কোথাও চলে যেতে, যেখান থেকে প্রিয় মানুষকে অন্যের হয়ে যাওয়া দেখতে হবে না, পেতে হবে না কষ্ট। ভোরের আলো ফুটতেই পুরো বাড়ি জুড়ে পাখির মতো কিচির মিচির শব্দ শুরু হয়ে গেছে। এক কথায় চারিদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। আজ শুক্রবার, জুম্মার পরেই বিয়ে। রান্নার জন্য বড় বড় হাঁড়ি নারকেল বাগানে নামানো হচ্ছে মিনি ট্রাক থেকে। বানানো হচ্ছে বিশাল বড় মঞ্চ। মাটিতে গর্ত করে তুলা তৈরি করা হচ্ছে রান্নার জন্য। চারিদিকে এক উৎসব মুখর পরিবেশ। মাহবুবা বেগমের বিরক্ত লাগছে সবকিছু। মনে হচ্ছে স্বামী অতি বাড়াবাড়ি করছেন ছোট ছেলের বিয়ে নিয়ে। বড় ভাইয়ের বউ নিবেতা বিছানায় বসে বেফাস খিচুড়ি গিলছেন। সকালে নাস্তা হিসেবে খিচুড়ি রান্না হয়েছিল। সকালে সবার সঙ্গে খাওয়ার পরেও আবারও 1 প্লেট ভর্তি খিচুড়ি এনে ননদের ঘরে বসে খেয়ে নিচ্ছেন তিনি। ননদের চিন্তিত মুখ দেখে মুখের খাবার শেষ করে বললেন, তোমার জামাইয়ের কাণ্ড দেখা আমি অবাক হইয়া যাই। এমন তো না যে তুমি নিঃসন্তান, তোমারও একটা পোলা আছে। সে হইতেছে এই বাড়ির বড় পোলা। কই হের বিয়ায় তো এমন করে আয়োজন করে নাই। সবকিছুই শুধু 2 নাম্বার বউ আর তার পোলা মাইয়ার লাগিয়া। এক লগে যখন 2 বউয়ের দায়িত্ব পালন করতে নাই পারবি, তাইলে 2 বিয়া করতে গেলি কে? আগুনে ঘি ঢালার মতো অবস্থা হলো। চোখে মুখে আবরণ আরো কঠোর হয়ে গেল। রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন মাহবুবা। নিবেতা আবারও বললেন, সময় থাকতে থাকতে লাগাম টানো ননদি, নিজের অধিকার বুঝা নাও। তুমি বাড়ির প্রথম বউ, তোমার অধিকার সবার থাইকা বেশি। এই বাড়িতে তুমি আগে পা রাখছো, সন্তানও জন্ম দিছো আগে। মনে রাখো, তোমারও কিন্তু পোলা আর পোলার বউ আছে, ওগো একটা ভবিষ্যৎ আছে। বিয়াটা হইতে দাও। আমিও ভাবছি সারা দিন উনার লগে কথা কমু, আর সহ্য করবো না এমন একপাক্ষিক ভালোবাসা। বেলা বাড়তেই পার্লার থেকে সৌমিকে বধূ সাজানোর জন্য মেয়েরা এসেছে। বিছানা ভর্তি গহনা। গতকাল বিকেলেই মামুন এবং কোহিলি এসে গহনাগুলো দিয়ে গেছে চেয়ারম্যান বাড়িতে। তন্মধ্যে তোফায়েল আহমেদের দেওয়া গহনাও রয়েছে। 2 হাত ভর্তি মেহেদি, রং বড্ড গাঢ়। মাঝখানে গোটা গোটা অক্ষরে লেখা ইফাতের নাম জলজল করছে। ঘন্টা 2-এর মধ্যেই সৌমিকে সাজানো হয়ে গেল। আয়নার সামনে গিয়ে নিজেকে পরখ করে দেখতে লাগলো সৌমি। লাল বেনারসি, শরীর ভর্তি গহনায় লাল টুকটুকে বউ লাগছে তাকে। হেলেনা ঘরে এসে মেয়ের পানে তাকাতেই চমকে গেলেন। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বললেন, কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, কি অপরূপ সুন্দরী না লাগছে। লজ্জায় মাথা নুয়ে নিল সৌমি। মনে মনে ভাবতে লাগলো, ইফাত যখন তাকে এই রূপে দেখবে তখন কি হবে ইফাতের? ঘায়েল হবে সৌমির রূপে? আজ লাজ লজ্জা ভুলে তাকিয়ে থাকবে? চারিদিকে খাবারের মোমো গন্ধ ছড়িয়ে পড়েছে। জুম্মা শেষে সবাই উপস্থিত হয়েছে প্যান্ডেলের স্থানে। ফয়সাল ইসলাম নামাজ শেষে সোজা বাড়িতে এলেন। শিখা বেগম পিয়াসা তৈরি হয়ে বসে আছেন। ফয়সাল ইসলাম ভ্রু কুঁচকে শুধালেন, পায়রা কই? যাবে না বলে দিয়েছে। শিখা বেগমের উত্তর, পুরো পরিবার সহ বারবার যেতে বলেছেন নিয়াজ মির্জা। এখন পায়রা যদি না যায় তাহলে কি করে হয়? আমি তো অনেকবার বললাম, এমনকি বিছানায় পোশাকও রেখে এসেছি, কিন্তু শুনলই না, জেদ ধরে বসে আছে। দেখো তুমি বুঝিয়ে রাজি করাতে পারো কিনা। ফয়সাল ইসলাম দ্রুত গেলেন মেয়ের ঘরের দিকে। দরজায় টোকা দিয়ে বাহিরে থেকে জিজ্ঞেস করলেন, ভেতরে আসবো মা? ভেতর থেকে তীক্ষ্ণ স্বরের উত্তর,
ভেতরে প্রবেশ করলেন তিনি। বিছানার মাঝখানে নিরস মুখে বসে আছে পায়রা। পাশে শিখা বেগমের রেখে যাওয়া থ্রি পিস, যা এখনো পর্যন্ত ছুঁয়ে দেখেনি সে। জামাটা হাতে নিয়ে মেয়ের দিকে বাড়িয়ে দিলেন ফয়সাল ইসলাম। বললেন, সবাই তৈরি হয়ে বসে আছে আর তুই কিনা এখনো এখানে বাড়ির পোশাক পরে আছিস? কেন, মা বলেনি যে আমি যাব না? আমি তোর মুখ থেকে শুনতে চাইছি, যাবি না কেন? ইচ্ছে করছে না। বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকবে, জানোই তো আমার এত লোকের মধ্যে ভালো লাগে না। একটা দিনেরই তো ব্যাপার, যাবো কিছুক্ষণ থাকবো, বিয়েটা হয়ে গেলে চলে আসবো। এখন তুই যদি না যাস তাহলে ওরা কি ভাববে বলতো? এর মাধ্যমে তো প্রমাণ হয়ে যায় তুইও ওই ছেলেটাকে। এতটুকু বলেই থামলেন ফয়সাল ইসলাম। ভেতরের ক্ষতটা আবারও তাজা হয়ে উঠল পায়রার। এই মুহূর্তে বাবাকে তার নিকট পৃথিবীর সব থেকে হৃদয়হীন নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে। কি অপরাধ করেছিল সে? কেন বারবার সবাই তাকে কষ্ট দিচ্ছে? ফয়সাল ইসলাম ঘর থেকে যেতে যেতে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা অপেক্ষা করছি। আর দেরি না করে এক প্রকার বাধ্য হয়ে তৈরি হয়ে বাইরে এলো পায়রা। ভেতরে যতই ঝড় বয়ে যাক না কেন, তছনছ হয়ে যাক সবকিছু, তবুও নিজেকে সবার সামনে প্রমাণ করতে হবে ভালো আছি আমি। গ্রামের লোকজন ঘুরে ফিরে বিয়ের আয়োজন দেখছে। এমন আয়োজন আগে কখনোই গ্রামের বিয়েতে হয়নি। সব থেকে বেশি আকর্ষণ করছে স্টেজটা। স্টেজের মাঝখানে টানানো হয়েছে পাতলা লাল রঙের কাপড়। এক পাশে বরের বসার স্থান, আরেক পাশে কনে। কবুল বলার আগ পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পারবে না। বিছানার শেরওয়ানি রাখা। গোসল সেরে শেরওয়ানিটা পরে নিল ইফাত। আয়নার সামনে গিয়ে নিজেকে তৈরি করে নিল। বাড়ির ঘরগুলো ফাঁকা, সবাই স্টেজের কাছাকাছি। ঘর থেকে বের হয়ে সোজা বাবার ঘরে প্রবেশ করলো ইফাত। বিছানার তলায় পেয়ে গেল রূপোর তৈরি একটি চাবি। সঙ্গে সঙ্গে ঠোঁটের কানিশে ফুটে উঠল অমায়িক হাসি। সৌমিকে এনে বসানো হয়েছে তার নির্ধারিত স্থানে। ফয়সাল ইসলাম এবং ওনার পরিবারকে দেখতেই বিস্তর হাসলেন নওয়াজ মির্জা। মামুনকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন। ফয়সাল ইসলামের উদ্দেশ্যে বললেন, আপনাকে অপেক্ষায় ছিলাম মাস্টার, আপনাকে দেখা মনটা আমার ভালো হয়ে গেছে। বিয়ার অনুষ্ঠানটা এখন জমজমাট লাগতেছে। ফয়সাল ইসলাম সৌজন্য হেসে প্রত্যুত্তর করলেন। বাড়ি বয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন, না এসে বাড়ি? আবারও হাসলেন নওয়াজ মির্জা। পায়রা জড়তা নিয়ে মায়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার দিকে দৃষ্টি যেতেই নওয়াজ মির্জা তাকে উদ্দেশ্য করে শুধালেন, ভালো আছো মা? পায়রা উপর নিচ মাথা নাড়িয়ে নিম্নস্বরে উত্তরে দিল, আসেন আসেন, আপনাকে লেগা বসার আলাদা জায়গা করছি, ওইখানে বৈশা পুরা বিয়ে আরামসে দেখতে পারবেন। ফয়সাল ইসলাম নওয়াজ মির্জার অনুরোধে সাড়া দিলেন। চারিদিক বর এসেছে উল্লাসে ফেটে পড়ল। সুন্দর করে সাজানো হয়েছে গেট। সমীর কাজিন মহল এবং বান্ধবীরা মিলে গেট ধরেছে। কিছুক্ষণের মধ্যে কাজে চলে এলো। তারা দিয়ে বললেন, বর কোথায়, আসতে বলুন। গেটের পাট চুকিয়ে ইফাতকে সঙ্গে নিয়ে নির্ধারিত জায়গায় চলে এলো মামুন। বসানো হলো তার জন্য বরাদ্দ আসনে। সৌমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে তার মামাতো বোন ফাহিমা বলে উঠল, দুলাভাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে আপু। মুচকি হাসলো সৌমি। ঘাড় ঘুরিয়ে পর্দার মধ্য দিয়ে দেখার চেষ্টা করলো হবু স্বামীকে, কিন্তু পারল না। স্পষ্টভাবে দেখা যাচ্ছে না মুখশ্রী। ইফাতকে দেখেই গলা শুকিয়ে এলো পায়রার। ভেতরে হাহাকার করছে। মায়ের সঙ্গে আরো ছিটকে বসলো। মনে মনে নিজেকে বোঝ দিতে লাগলো। কান্না আটকানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। শেরওয়ানিতে ইফাতের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। অথচ এখানে আসার পর একবারও সে পায়রার দিকে চোখ তুলে তাকায়নি। সে কি দেখতে পায়নি পায়রাকে? চিন্তায় মশগুল হয়ে আছে। কাজে তাদের মাঝামাঝি বসে কাগজপত্র ঠিক করছেন। নওয়াজ মির্জা এবং তোফাইল একসঙ্গে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে আনন্দ চিকচিক করছে। ক্ষণে ক্ষণে কিছু নিয়ে কথা বলছেন দুজনে এবং মুচকি মুচকি হাসছেন। এতদিনের বন্ধুত্বের সম্পর্কটা আজ নতুন আরেকটি সম্পর্কে রূপ নিতে যাচ্ছে। কাগজপত্র ঠিক করে সবকিছু জোরে জোরে পড়ে নিলেন কাজী। পাত্রীর উদ্দেশ্যে সশব্দে বলে উঠলেন, মা কবুল বলো। সৌমি লজ্জায় আড়ষ্ট হয়ে চুপচাপ বসে রইল। পাশ থেকে তার মামি আহ্লাদি সুরে বললেন, সৌমি কবুল বল মা, সবাই অপেক্ষা করছে তো। কয়েক সেকেন্ড সময় নিয়ে কবুল বলার উদ্দেশ্যে ঠোঁট দুটো প্রশস্ত করল সৌমি। তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল ইফাত। কাজে ভ্রু কুঁচকে তাকালেন। তোফাইল এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে, কোনো সমস্যা বাবা? ইফাত নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, অনেক বড় সমস্যা। কি সমস্যা বলো আমায়। এই মেয়েকে তো আমি বিয়ে করব না, কিছুতেই না।
পাত্রের মুখ থেকে এমন কথা শুনে উপস্থিত সকলে চমকায়। ঘরে বসে থাকা সকলের মধ্যে শুরু হয়ে যায় কানাঘুষা। পায়রা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাত্রের বেশে বসে থাকা প্রিয় মানুষটির পানে। নওয়াজ মির্জা এগিয়ে আসেন, পুত্রের উদ্দেশ্যে বলেন, এইগুলা কেমন কথা? এই মাইয়া বিয়া করবি না মানে? তুই কিন্তু আমার কথা দিছিলি সুন্দর মতন বিয়াটা করবি। বিয়ে করব বলেছে, কিন্তু এই মেয়েকে যে বিয়ে করব সে কথা তো বলেনি। বলেছে কি? ছেলের যুক্তির সামনে থতমত খেয়ে যান নওয়াজ মির্জা। সত্যিই তো, ইফাত তো বলেনি সে শমী নামক মেয়েটিকে বিয়ে করবে। তোফায়েলের চোখে মুখে আতঙ্ক, বিচলিত কণ্ঠে বললেন, তোমার পোলাই শেষ সময় আইসা এইসব কি কয়? ওরে মজা করতে নিষেধ করো, আমার মান সম্মান তো কিছুই থাকবো না। ইফাতের তীক্ষ্ণ কণ্ঠের জবাব, সম্পর্কে আপনি আবার এমন কিছু হন না যে আপনার সঙ্গে মজা করতে হবে। বিয়ের প্রস্তুতি নেওয়ার আগে আপনার উচিত ছিল নিজের মান সম্মান নিয়ে চিন্তা করা। যাই হোক, সে সময় এখন আর নেই।